প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আরে আরে ওরে পুরান মুখী, করিস কি বলতো? মা গো, কি সাংঘাতিক অনাচ্ছিষ্টি কাণ্ড করছিস তুই। আমি কিছু তো করিনি জ্যাঠাইমা। করিনি জ্যাঠাইমা? কাকা স্নান করে এলেন, তাই তার ভাতের থালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আরে কাকার ভাতের থালাটা নিয়ে দাঁড়িয়ে আছি? নেকা, এত ধরি মেয়ে হয়েছিস আর এটা জানিস না যে তোর হাতে পুরুষ মানুষ কখনো খেতে পারে না? তোর মা কি কোনো শিক্ষাই দেয়নি রে তোকে? আমূল্য যা, আবার ঢং করে কাঁদছে দেখো। দিদি, গেনির কি দোষ? ওকে এভাবে কেন বলছো? যা মা, তুই রান্নাঘরে যা। দেখ, ফের যদি ওর মাথাটা খাবি তো তোর একদিন কি আমার একদিন বলে দিলুম। হ্যাঁ, আচ্ছা পোড়ার মুখ মেয়ে পেটে ধরেছে, গুরুজনকে যদি এতই অবজ্ঞা, হ্যাঁ রে, তোর মরণ হয় না কেন রে? ও কি কথা বলছো গো মেজদি? আজ বিশুদ্ধবারে মেয়েটাকে এমন করে বললে? ও মরলে বাঁচি, আমার পেটের 70, ও মরলে আমি বাঁচি। মেজমাসি, কি শুরু করলে বলো তো তোমরা? বাড়িটাকে কি বানিয়ে তুলেছো বলো তো? ওই দেখো, ধিঙ্গি মেয়েকে শাসন করেছে কি রাজপুত্র অমনি আকাশ থেকে টুপ করে পড়লো। তা বাবা, প্রাণে তোমার বড্ড বেজেছে বুঝি? দিদি, দোহাই তোমার, অতুলকে আজ আমি নেমন্তন্ন করেছি, তুমি ওকেও ছাড়লে না? পিটি পিটি কাটছে কি আছে তা জানি না বাবা, যত সব অনাচার। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প অরক্ষণীয়া, প্রযোজনায় প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প অরক্ষণীয়া। বাংলাদেশের এক অখ্যাত গ্রাম। সেই গ্রামের খুব একটা চালচুলো নেই। আর সময়টা যখন 1916 সাল, তখন যে সেই গ্রামে শরীর এবং সমাজ দুটোই বেশ ব্যাধিগ্রস্ত, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না। বছর 10-এর আইবুড়ো মেয়ে মানেই তখন গ্রামের বোঝা, আর জ্ঞানদার বয়স তো 13-এ পড়ল। তার উপর তার রংটাও আবার চাপা। সমাজের লাথি ঝাঁটা আর মুখ নাড়া খাওয়া তাদের জন্য অবধারিত। শোকে দুঃখে অতিষ্ঠ হয়ে নিজের মেয়েকেই প্রকাশ্যে পেটের 70 বলে ডাকে দুর্গামণি, মানে জ্ঞানদার মা। আর গরিবের ঘরে তেলপোড়া টিমটিমে আলোয় সন্ধে নামলে সেই জ্ঞানদাকেই বুকে জড়িয়ে হাউ হাউ করে কাঁদতে থাকে দুর্গামণি। আর জ্ঞানদার বাবা প্রিয়নাথ, তার মধ্য 30 বয়সেই যেন 80 বছরের বৃদ্ধের মতো হাড় জিরজিরে কঙ্কাল সার হয়ে উঠেছিল। দুর্গামণির সংসারে দিন রাত্রিগুলো এভাবেই গড়াচ্ছিল। একদিন সকালে সদ্য ওঠা রোদ্দুরের মতো ঝলমল করতে করতে অতুল এসে হাজির হয়। দুর্গামণি তখন ভিজে কাপড়খানা দাওয়ায় মেলছিল। আচমকা পিছন থেকে অতুল ডাকতে ডাকতে এসে হাজির হয়ে বলল, মেজমাসি, ও মেজমাসি, আরে আছো নাকি গো? ও মা, আমার কি কপাল! আয় বাবা অতুল, আয় আয় আয়। এই যে, আরে তোমাকেই তো খুঁজছিলাম, মা আমাকে দিয়ে মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন। এই যে, সাবধানে ধরো। হ্যাঁ,
আরে কই গো, ধরো। সকাল সকাল মহাপ্রসাদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তা হ্যাঁ রে অতুল, তুই ভালো আছিস তো বাবা? আরে দাঁড়াও, আগে প্রণামটা তো করি, তারপর অন্য কথা। নিরোগ হও বাবা, দীর্ঘজীবী হও বাবা। ওরে ও জ্ঞানদা, জ্ঞানদা, এই তোর অতুল দাদা ফিরে এসেছে যে রে। আয়, একখান আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্রিরে 9:30-10টার সময় ওই সদর রাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম এ এখন আবার কে এলো। তখন যদি জানতুম দিদি এসেছেন, আমি ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয় গো? তা দিদি এখন ভালো আছেন তো বাবা? হ্যাঁ, আরে বাবা একটু থামো। এখন পুরী থেকে আসা হলো বুঝি? আরে একটু দম তো না। আরে ও জ্ঞানদা, কি করছিস মা? তোর অতুল দা যে দাঁড়িয়ে রইলো, আয় আয়। আরে মেজো মাসি, তুমি যে একেবারে রেলগাড়ি চালিয়েছো। এত কথার মাঝখানে পড়ে আমাকে আসন দেওয়ার কথাটা হাওয়ায় মিলিয়ে গেছে বলো। ও মা, তাই তো। তাই ঘরের ভিতর থেকে আসনটা হেঁটে চলে আমার কাছে আসতে পারলো না। তা বেশ, এই মাটির উপরেই বসলাম। তবে কি মুশকিল। আমি আবার মাটির মানুষ তো, আমাকে এখানেই মানায়। আরে না না বাবা, এ কি কাণ্ড করিস তুই? মাটিতে বসবি কি? বলি ঘরের ভেতরে কি এত রাজকার্য করছিস জ্ঞানী? হ্যাঁ, এখনো অবধি একটা আসন আনতে পারলি না? আরে ও মায়ের ডাকাডাকিতে একটি 12-13 বছরের মেয়ে হাতে একখানি আসন নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। মেয়েটির গায়ের রং চাপা। নিজের কথায় দুর্গামণি এতটাই মত্ত ছিল যে খেয়ালই করল না তার মেয়ের লজ্জাটা আজ যেন একটু বেশি। কালো চিকন গাল দুটোতে লাল রক্তের ছিটে লেগেছে যেন। যতদূর পারা যায় ঘাড় হেঁট করে দাওয়ার উপর একখানি আসন পেতে দিল জ্ঞানদা। আর তারপর অতুলের পায়ের কাছে এসে ঢিপ করে একটা প্রণাম করলো, কিন্তু মুখ তুলে চাইল না। মহাপ্রসাদের পাত্রটি হাতে নিয়ে খুব আস্তে করে বলল, এইখানে বসুন। তা শেষমেশ আসনটা যখন এলো তখন বসতে তো হবেই, নইলে দাঁড়িয়ে দাঁড়িয়েই তো বেলা কাবার হয়ে যেত। অতুলের এই চাপা রসিকতাটা দুর্গামণি ভালো বুঝতে পারল না। তীর্থ করে আসা কুটুমের ঠিকমতো যত্ন হলো না মনে করে মেয়েকে আরও এক প্রস্থ বকাঝকা করল সে। জ্ঞানদা কিন্তু মুখ তুলে চাইল না। মহাপ্রসাদের পাত্রটি হাতে নিয়ে খুব ধীর পায়ে ঘরে চলে গেল। মেয়ের মুখের দিকে ভালো করে চাইলেই দুর্গামণি দেখতে পেত যাবার সময় মেয়েটির চোখ মুখ দিয়ে একটা চাপা হাসি যেন উছলে পড়ছিল। ভাঙা ঘরে এ যেন চাঁদের আলোয় ভেসে যাওয়া। আর এদিকে এই সুশ্রী ছেলেটির মুখের ওপরেও মুহূর্তের মধ্যে একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ খেলে গেল। কিন্তু দুর্গামণি আজকাল চোখে বড় কম দেখে। তার মন বরং পুরীর দিকেই পড়েছিল। তা হ্যাঁ রে অতুল, তোরা যেন কতদিন বাইরে ছিলি? এই তো এই বিয়ে পরীক্ষা দিয়ে তারপর মাকে নিয়ে বেরিয়ে পড়লাম। নানান তীর্থ দর্শন করে রামেশ্বর থেকে পুরী হয়ে তারপর এই ফিরলাম। ও মা, তা তা ধরো না 2 মাস মতো হবে। আমি এমনই পাপ করেছি যে আর কিছু না হোক একবার যে কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসবো, এই জন্মে বুঝি সে সাতটাও আর পূরণ হলো না। তা সে কাশি বলো আর যাই বলো মেজমাসি, একবার যদি সব ছেড়ে ছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারো তাহলে আর হবে না। আমি অমন জোর করে না নিয়ে গেলে আমার মায়ের কি যাওয়া হতো? জানিস তো বাবা, সব জোর করব কি দিয়ে বল দেখি? হ্যাঁ, 30টি টাকা মাইনের উপর খেয়ে পড়ে লোকলৌকিকতা কুটুম্বিতে করে ডাক্তার বদ্যির ওষুধের খরচ জুগিয়ে বলতো বাবা হাতে আর কি থাকে বল দেখি? হ্যাঁ, আর এই মেয়েটা তো দেখতে দেখতে 13 পা দিলে। তোকে সত্যি বলছি বাবা অতুল, ওর দিকে চাইলেই যেন আমার বুকের রক্ত হু হু করে শুকিয়ে যায়। উফ, মায়েদেরই যত জ্বালা রে বাবা, এত বড় শত্রুকে পেটে ধরে লালন পালন করতে হয়, এ কি জ্বালা।
তোমার সবেতেই বাড়াবাড়ি। আচ্ছা, মেয়ে কি আর কারুর হয় না, নাকি তোমারই শুধু ওই একটা হয়েছে? হ্যাঁ, আর রাজ্যের সমস্ত দুর্ভাবনা তোমারই শুধু একার নাকি? হ্যাঁ, দুর্ভাবনা কি আর সাধে? এ যে আমার মৃত্যু যন্ত্রণা রে অতুল। সমাজ তো আমি চিনি রে বাবা, বিশ্বাস কর কেউ ছেড়ে কথা কইবে না। এ আমার মেয়ের বিয়ে দিতে না পারলেই জাত যাবে। কিন্তু তুই বল বাবা, কি করে দেব? টাকা চাই তো, টাকা কোথায় পাবো? এই ভদ্রাসনের একাংশ ছাড়া তো আপনার বলতে আর কিছুই নেই বাবা। তাই বলি ভগবান, হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, তখন ওর রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন? কালো বলে কেউ যে ওকে আশ্রয় দিতেই চায় না, সবাই যে চায় সুন্দরী মেয়ে। কি যে বলো মাসি, কালো মেয়ের কি বিয়ে হয় না নাকি? এই তো কলকাতায় আমাদের কলেজের পাশেই একটা মেয়ে। শোন, শহর আর গ্রামে অনেক ফারাক অতুল, অনেক ফারাক। এই তো গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের উপর দেখে হাত পা যেন পেটের ভেতর ঢুকে গেছে। ঠিক আমাদের মতোই তার অবস্থা। না আছে টাকার জোর, না আছে মেয়ের রূপ। তাই 60 বছরের পাত্রের সঙ্গে বিয়ে দিতে হলো মেয়ের। মেয়েটার মায়ের কান্নাটা আমি যেন আজও শুনতে পাই বাবা। সে মেয়ে যদি ঘেন্নায় বিষ খায়, কি গলায় দড়ি দেয়, কিংবা কুলে কালি দিয়ে চলে যায়, তুই বল বাবা, মা হয়ে তাকে বুকের ভেতর থেকে কি করে অভিশাপ দিই? বল তো বাবা, বল। 60 বছরের পাত্র? হ্যাঁ। বলো কি গো মেজমাসি? ওরে বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের মতো কম বয়সী ছেলেদের মধ্যে দয়া ধর্ম আছে। দেখিস নে বাবা, হ্যাঁ একটু দেখিস নে, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্ত দয়া করেই আমার মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাঁই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা গোলাম হয়ে থাকবো বাবা। কেন এত ব্যস্ত হচ্ছ মেজমাসি? আমি কথা দিচ্ছি যে কিন্তু কথাটা অতুল আর বলে উঠতে পারল না, আচমকা থেমে গেল। জোর করে নিজেকে সামলে নিল সে। ডেপুটি ম্যাজিস্ট্রেট বাবার একমাত্র সন্তান সে। বিস্তর সম্পত্তি আর টাকা পয়সার মালিক হলে হবে কি, গুরুজনকে সে যথেষ্ট সম্মান করে চলে। দুর্গামণির সামনে মাথা নামিয়ে নিল অতুল। নিজের অজান্তেই তার চোখ মুখে যেন লজ্জা এসে চেপে বসল। নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো সে, আর তারপর খুব সহজভাবে বলল, আচ্ছা, খুব চেষ্টা করবো মাসি। আজ বরং চললাম গো, বেলাও বাড়ছে, আসি আজ। কই রে জ্ঞানদা, আরে একটা পান টান দে না, বাড়ি যাই। তোর অতুল তাকে একটা পান দিয়ে না গেনি? এই মুখ পোড়া মেয়ের না আছে রূপ, না আছে গুণ। বলি এসব কথাও কি শেখাতে হবে নাকি? থাক, ওকে আর এত বকাঝকা করো না। এই মহাপ্রসাদ নিয়ে সেই যে ঘরে ঢুকলি আর বেরোলি নে। আরে শিকের পান নিয়ে আয়। আচ্ছা, আমি নিজে গিয়েই বরং নিয়ে আসছি। জ্ঞানদা, কোন গর্তে কি ঢুকলি রে জ্ঞানদা? এই দেখো, পানের বাটা নিয়ে তো ঘুমিয়ে পড়েছিস দেখছি। শোন, মেজমাসিমা কিন্তু বলেছেন, হ্যাঁ, মুখ পোড়া গেনির না আছে রূপ, না আছে গুণ, তাই তাকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে, বুঝলি? কিনা তখন টের পাবি একটা বুড়ো এলো বলে। তবে পান সাজাটা ভালো হলে এবারকার মতো মাপ করা হবে। 60 বছরটাকে কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যেতে পারে। মাসিমার কাছে তো আরেকটু হলে বলেই ফেলছিলাম আর কি। বেলা হলো রে, চললুম। অতুলের একটা কথারও জবাব দিল না জ্ঞানদা। সেই যে জড়সড় হয়ে মাথা হেঁট করে বসেছিল, তেমন করেই বসে রইল সে। অতুল তার ভিজে চুলের গোছা ধরে একটা টান দিয়ে হাসতে হাসতে বাইরে বেরিয়ে গেলে জ্ঞানদা মুখে শুধুই একটা অস্ফুটে শব্দ করেছিল মাত্র। তবে তাতে যন্ত্রণা আর বিরক্তির থেকে প্রশ্রয় আর ভালো লাগাই মিশেছিল। ওদিকে দুর্গামণি তখন রান্নাঘরে ঢুকে গেছে। বাইরের দাওয়ায় পা দিয়েই
অতুল চেঁচিয়ে বলে উঠল, ও মেজমাসি, মেজমাসি, এই দেখো, বলতে দেখো ভুলেই গেছি, জ্ঞানোর জন্য বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনেছিলেন। বাইরে এসে দেখে যাও। কই কই দেখি দেখি। ও ও মা, এই দিদির পছন্দ আছে বলতে হবে। কি অপূর্ব চুড়িগুলো রে। হ্যাঁ ও মা, এই এমন চুড়ি তো গাঁ গ্রামে কেউ কখনো দেখেনি। আরে হ্যাঁ, লক্ষ্মী প্রতিবার মতো দিদি আমার। হ্যাঁ রে অতুল, এই চুড়িগুলো নিশ্চয়ই অনেক দাম না রে বাবা? আরে না না। হ্যাঁ কই রে জ্ঞানী, কোথায় গেলে? এদিকে আয়, দেখ তোর অতুল দাদা কি নিয়ে এসেছে। এসে দেখে যা মা, এমন জিনিস আর কোথাও পাবি না। এই জ্ঞানী। কথাটা দুর্গামণি ভুল কিছু বলেনি। চুড়িগুলো কাচের হলে হবে কি, সেরকম দামি বাহারি চুড়ি পাড়া গাঁয়ে কেন? কলকাতাতেও তখনও আমদানি হয়নি। তাদের চাকচিক্য আর সৌন্দর্য দেখে মায়ের নাম করে অতুল নিজের টাকাতেই বোম্বাই থেকে সেগুলো কিনে এনেছিল। মায়ের ডাকাডাকিতে জ্ঞানদা বাইরে এলো বটে, কিন্তু তার মুখ দিয়ে একটাও কথা সরল না। দুহাত পেতে চুড়িগুলো নেওয়ার সময় সকলের অলক্ষ্যে তার হাত দুটো কেঁপে উঠল মাত্র। 13 বছরের জীবনে এই প্রথম কোনো ভালোবাসার উপহার পেল সে। তার মতো শ্রীহীন কুণ্ঠিত মেয়ের বুক যেন তোলপাড় হয়ে গেল অব্যক্ত আনন্দে। পাছে তা অন্য কারো চোখে ধরা পড়ে যায়, তাই চুড়িগুলো নিয়ে অতুলকে আরও একবার প্রণাম করে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল। তবে তার নতমুখের ঝিলিকটা কিন্তু অতুলের চোখ এড়াল না। জ্ঞানদার বড় জ্যাঠা গোলকনাথের মৃত্যুর পর তার জ্যাঠাইমা স্বর্ণমঞ্জরি তার বাপের বাড়ির বেশ কিছু সম্পত্তির বিক্রিবাটা করে হাতে নগদ পুঁজি নিয়ে ছোট কাকা অনাথনাথের সংসারে এসে উঠল। মুখরা বৌদির মনে যত বিষ, মুখের কথাতেও তার থেকে কম কিছু বিষ নেই। আর সেই বিষের জ্বালায় অতিষ্ঠ হয়ে জ্ঞানদার বাবা প্রিয়নাথ পৈতৃক বাড়ির উঠোনের মাঝখানে একটা পাঁচিল তুলে আগেই আলাদা হয়ে গিয়েছিল। পাঁচিলের মাঝখানে একটা দরজা রাখার কথাও ভাবেনি সে, কিন্তু বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষ্যে বসে হেসেছিলেন। কারণ এই ঘটনার পরে একটা বছরও কাটল না, তারই মধ্যে ধুম জ্বরে পড়ে প্রিয়নাথের বিকার দেখা দিল। গ্রামের বৈদ্য এসে বলল যে রোগীর আর বাঁচার কোনো আশা নেই। জ্ঞানদার বাবা প্রিয়নাথের মৃত্যুর আগের দিনটায় জ্ঞানদাদের ঘরের দরজায় গ্রামের সমস্ত লোক যেন ভেঙে পড়েছিল। জ্ঞানদার বাবা তখনও একেবারে বেহুশ হয়ে যায়নি। এমন সময় কলকাতার মেসে খবরটা পেয়ে ছুটতে ছুটতে দুর্গামণিদের ঘরে এসে হাজির হয়েছিল অতুল। ভিড় ঠেলে যখন সে রোগীর ঘরে ঢোকার চেষ্টা করছে, এমন সময় জ্ঞানদা কোথা থেকে এসে প্রায় পাগলের মতো আছাড় খেয়ে পড়ল অতুলের পায়ে। গ্রামের লোকজন অবশ্যই এমন দৃশ্য আশা করেনি। তারা চোখ বড় করে তামাশা দেখতে লাগল। আর জ্ঞানদা তখন পাগলের মতো অতুলকে বলে চলেছে, আমার বাবা যেন একটু শান্তিতে পড়তে পারেন, আমাকে নিয়ে তার কোনো দুর্ভাবনা যেন না থাকে। জ্ঞানদা, তোমার কাছে এইটুকু ভিক্ষে চাই। শান্ত হও। আমার বাবাকে কথা দিয়ে যাও, এরপর আমার অদৃষ্টে চাই থাক। ওঠো। তোমার কাছে আর কোনো দিন ভিক্ষে চাইতে যাব না। জ্ঞানদা, ওঠো বলছি। এ কি করছো তুমি? শান্ত হও। দেখো, কান্নাকাটি করো না। এইভাবে লোকজনের সামনে ছাড়ো ছাড়ো, পা ছাড়ো। আমার যা বলার আমি ঠিকই বলবো। ছাড়ো জ্ঞানদা। তা হ্যাঁ বাবা অতুল, জ্ঞানদা কিসের জন্য অত কান্নাকাটি করছে? ওকে একটু সামলাও। আর তোমার যা বলার এই বেলা বরং বলেই ফেলো। এখনো ওর বাপের একটু জ্ঞান আছে। আর হ্যাঁ, বেশ জোরেই বলো, তাহলেই সে ঠিক শুনতে পাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। যা বলার এই বেলা বলে দাও অতুল, এরপরে আর সুযোগ পাবে না। আপনারা অহেতুক ভিড় করে তো কোনো উপকার করতে পারবেন না। তার চেয়ে একটু বাইরে গিয়ে বসুন,
তাহলে আমিও যেই কথাগুলো বলার সেগুলো বলতে পারি। হ্যাঁ, কি বললে? অহেতুক? তা অহেতুক কাকে বলছো রে? প্রতিবেশীর বিপদে তো প্রতিবেশীরাই এসে দাঁড়ায়। তা তুমি বা কোন উপকারটা করবে শুনি? আমি উপকার করি বা না করি, আপনাদের এমন করে বাতাস আটকে অপকার করতে দেব না আমি। যান, সবাই বাইরে যান। অতুলের ভাব দেখে আর কেউ বিশেষ কিছু বলার সাহস পেল না। গজগজ করতে করতে সবাই বাইরে যাওয়া মাত্রই ঘরের দরজাটা তমাস করে বন্ধ করে হুড়কো লাগিয়ে দিল অতুল। তারপর জ্ঞানদাকে সরিয়ে বিছানায় মুমূর্ষু প্রিয়নাথের মুখের উপর ঝুঁকে পড়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করল, মেসমশাই, কেমন আছেন এখন? ভালো না বাবা। আমাকে চিনতে পারছেন? কে কে তুমি? ও, অতুল না? মেসমশাই, আপনাকে একটা কথা বলতে এসেছি। আপনি নিশ্চিন্ত হন, আজ থেকে জ্ঞানদার সমস্ত ভার আমি নিলাম। কি? জ্ঞানদার? জ্ঞানদার ভার? জ্ঞানদার ভার তুমি নিলে? কই কই সে? জ্ঞানদা কই? হ্যাঁ, ওগো ওগো, অতুল কি বলছে শুনেছ? সে সে বলছে সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে। আর তুমি ভেবো না গো, হতভাগীকে অনেক গালমন্দ করেছো। আজ আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও। জ্ঞানদার ভার নিল। দুর্গামণির কথায় নিজের অক্ষম হাতখানিকে অনেক কষ্টে উঠিয়ে অতুলের কপালটা একবার স্পর্শ করে পাশ ফিরে শুলেন প্রিয়নাথ। তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোলো না। তবে এই আসন্ন বিদায়কালে প্রিয়নাথের বুক থেকে যে একটা গুরু ভার সরে গেল, তা জ্ঞানদার বাবার মুখ দেখেই বুঝতে পেরেছে অতুল। এই মৃত্যুপথযাত্রীকে অনেকটা শান্তি তো সে দিতে পারল। আর এই কথাটা মনে হতেই অজান্তে তার নিজের চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। ছোট ভাই অনাথনাথের উঠোনের পাশে প্রিয়নাথ যে দেওয়াল তুলে আলাদা হয়েছিল, তার মৃত্যুর পরে সেই দেওয়ালেই বাধ্য হয়ে একটা দরজা করতে হলো। শ্রাদ্ধ শান্তি সব চুকে গেলে একদিন খেয়ে দিয়ে অফিস বেরোনোর সময় সেই দরজার সামনে দাঁড়িয়ে দুর্গামণিকে শুনিয়ে অনাথনাথ বলল, দেখো বৌঠান, মুখ ফুটে বলতে আমার খারাপ লাগছে, কিন্তু বুঝতে তো সবই পারো। তোমাকে একবেলা এক মুঠো খেতে দিতে আমার কোনো সমস্যা নেই, তা দাদা আমার সঙ্গে যতই কুব্যবহার করে যান না কেন। কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনি। শুনতেই আমার 150 টাকা মাইনে, কিন্তু ওই কাচ্চা বাচ্চা তো কম নয়। তাছাড়া আমার নিজের মেয়েটাও 12 বছরে পড়লো, দেখতে পাচ্ছ তো। তাই আমি বলি কি, মেয়ে নিয়ে এ সময় তোমার একবার হরিপালে বাপের বাড়ি যাওয়া উচিত। একটু ভেবে দেখো আমার কথাটা। দাদার অবস্থা তো তুমি জানো ঠাকুরপো, কিচ্ছু তো নেই তার। এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না। তাছাড়া তিনি না নিয়ে গেলে যাই বা কি করে বলো তো? তা তোমার আমার এই দেওটি বা কোন লাট সাহেব মেজবো, আর শুনতেই ওই 150। কিন্তু যা করে আমি ছোট সংসার চালাই তা আমিই জানি। অত বড় ধ্বংস মেয়ে তোমার ঘাড়ে, কে তোমাকে যেচে ঠাঁই দিতে যাবে বলো দিকি? না দিদি, কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো আর চলে না। আমার আবার মান অভিমান কি? তা বাপু রাগই করো আর ঝাঁঝি করো, আমি সত্যি কথাই বলছি। যেমন তোমার মেয়ে ছিরি, তা আর কি করবে বলো? বরং এক কাজ করো, হরিপালে গিয়ে পড়ে থেকে চাষাভুষো যাও একটাকে ধরে ওই মেয়েটার বিয়ে দাও দিকি, ন্যাটা চুকে যাক। শুনেছি নাকি সেখানকার লোক আবার সুচ্ছিরি বিচ্ছিরি কিচ্ছু দেখে না, মেয়ে হলেই হলো। দিদি দিদি
আমি শোনো, তোমাকে কেউ নিন্দে মন্দ করবে না বাপু, যা করবে আমাকেই করবে। ছোট বউয়ের ওই সোনার চাঁদ মেয়ের জন্য 3টে পাশের কম জামাই যদি ঘরে আনি তো গা শুদ্ধ ঢিঢি পড়ে যাবে না? কি বলো ঠাকুরপো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। যাই, আমার আপিসের আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এসো এসো। দুর্গা দুর্গা। তা হ্যাঁ হে মেজো বউ, আমি বলি কি, কাল দিনটে তো ভালোই, কালই না হয় ওই বাপের বাড়ি চলে যাও। সময় নষ্ট করে মিছিমিছি আর কোনো লাভ হবে না। হ্যাঁ, পরে আমার কথা মিলিয়ে নিও বলে দিল। দুর্গামণি আর একটাও কথা বলল না। বড়জাকে সে খুব ভালো করে চেনে, যে বিষের জ্বালায় একদিন মাত্র 30 টাকা মাইনে সম্বল করে স্ত্রী আর মেয়েকে নিয়ে ছোট ভাইয়ের সংসার থেকে আলাদা হয়েছিল তার স্বামী, আজ আবার সেই বিষ দাঁতের কামড় খাচ্ছে সে। না, চলে তাকে যেতেই হবে। কিন্তু একবার অতুলকে খবর দেবার কথা মনে হয় তার। সেদিন অতুলের সামনে জ্ঞানদার কান্নাকাটিটা নিজের চোখে তো দেখেছে দুর্গামণি, কিন্তু অতুলকে সে কোন মুখে ডাকবে? অতুল তো সম্পর্কে তার সেই বড় জায়েরই বোন হয়। এইসব 7-5 ভাবতে ভাবতে নিজের ঘরে ফিরে এলো দুর্গামণি। আর জ্ঞানদা তখন মেঝের ওপর চুপ করে বসে আছে। দুর্গামণি বলল, হ্যাঁ রে মা, দিদি যা যা বললেন শুনতে পেয়েছিস তো মা? হ্যাঁ মা, কখনো তো বাপের বাড়ি যাওনি মা, এখন একবার চলো না। আমার মা তো সেই কবেই চলে গেছেন রে মুখপুরি। থাকার মধ্যে ওই এক দাদা, তা তিনি তো কোনো খোঁজ নিলেন না আমাদের। এত বড় বিপদ শুনেও একটা চিঠি পর্যন্ত লিখলেন না। তুই বল দেখি মা, কেমন করে তাদের কাছে সেদে সেদে যাই, তুই বল। দুঃখের খোঁজ কেউ সেধে কখনো নেয় না মা। আমাদের মান অভিমান বাবার সঙ্গেই চলে গেছে। চলো আমরা সেখানে গিয়েই থাকি গে। আমি জানি শুধু আমার জন্যেই তুমি কোথাও যেতে চাও না। বলে না মা, বলে না মা। নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি আর এখানে থাকতে না মা। আমার জন্য তোমাকে ভাবতে হবে না। চলো না, 3 কতকের জন্য না হয় চলেই যাই। এখানে থাকলে তুমি মরে যাবে মা। মারে মা, আমার কত বড় হয়ে গেলি মা তুই। হ্যাঁ রে গেনি, আমাকে একটা কথা সত্যি করে বল দেখি, সেদিন অতুল কেন ও কথা বললে? আমি জানি মিছে কথা বলবার ছেলে সে নয়, তবে সেই বা কেন তার মরণকালে অমন ভরসা দিলে? আর তুই বা কেন তার কাছে অমন করে কাঁদলি? একটু বল তো দেখি মা। আমি জানি না মা, আমি কিচ্ছু জানি না। তোর বাবা বেঁচে থাকতে আমি এসব নিয়ে কখনো ভাবিনি মা। আজ ভাবতে বসে তার ছোট ছোট কথাগুলো থেকে যেন অন্য কোনো অর্থ খুঁজে পাচ্ছি। জ্ঞানদা সত্যি করে বল মা, আমি যা মনে করেছি তা মিথ্যে নয় তো? আমি এই কদিন শুধু মিথ্যে স্বপ্ন দেখিনি তো? একটিবার বল মা, একটিবার বল, আজ তোর বাপের জন্য একটিবার প্রাণ খুলে কাঁদে। আমি তো তোমাকে কাঁদতে বারণ করিনি। তুমি কাঁদো না মা, কাঁদো। আমি শুধু বাবাকে জানাতে বলেছিলাম, তিনি নিজেই তো জানিয়েছেন। এখন তাঁর ধর্ম তাঁর কাছে। তাই বটে মা, তাই বটে, কিন্তু এই কথাটা আমাদের কারুর একদিনের জন্য মনে পড়েনি মা। তুই নিজেই যে তাকে মরা থেকে বাঁচিয়েছিলি। সে বছর লোকে বললে বেরি বেরি রোগ, তা সে যে রোগী হোক, ফুলে ফেটে ঘা হয়ে, আগে তার মা আর তারপরে অতুলের তো বাঁচার কোনো আশাই ছিল না।
পচা গন্ধে ভয়ে কেউ যখন তাদের ওদিক মারাতো না, তখন অতটুকু মেয়ে হয়ে তুই তো জমের সঙ্গে দিন রাত লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি মা। সে ধর্ম সে কি না রেখে পারে বল? সাবিত্রীর মতো যাকে জমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি, তাকে কি ভগবান আর কারু হাতে তুলে দিতে পারেন? না না না, ওগো ওগো, তুমি আর একটা বছর বেঁচে রইলেন না কেন? কিন্তু মা মেয়ের দুঃখের সংসারে যাও বা একটু সুখের মুহূর্ত, একটু হাসির সুযোগ এসেছিল, তাও বোধহয় ভগবানের সইল না। প্রিয়নাথের মৃত্যুর পর তার ছোট ভাই জ্ঞানদার ছোট কাকা অনাথের সংসারে তারা এসে পড়ার পর থেকে রান্নাঘরের দায়িত্বটা দুর্গামণিকেই সামলাতে হলো। সকাল 8টার ডেলি প্যাসেঞ্জার অনাথনাথের অফিসের ভাত রেঁধে দেওয়া নিয়ে এতদিন পর্যন্ত বড় আর ছোট জায়ে বিস্তর অশান্তি হয়েছে। কিন্তু এইবার দুর্গামণির ঘাড়ে রান্নাঘর চেপে বসার পরে দুই জায়ে বেশ ভাব হয়েছে বলা যায়। একজন গঙ্গা স্নান করে, নিন্দেবান্দা করে আর পাড়া বেরিয়ে সময় কাটায়, আর একজন নাটক নভেল পড়ে চুল শুকিয়ে কাপড়ে ফুল তুলে বেশ তোফা রয়েছে। এদিনও তেমনটাই হওয়ার কথা ছিল, কিন্তু সাত সকালে কাজের লোক যখন এসে বলল যে উনুনে আঁচ পড়ে যাচ্ছে, কিন্তু এখনো রান্নাঘরে কেউ পা পর্যন্ত রাখেনি, ছোট বউয়ের মাথায় তো তখন আকাশ ভেঙে পড়ল। মেজো যা আর জ্ঞানদা নিজেদের ঘরে বসে জিনিসপত্র বাঁধা ছাঁদা করছে, সে খবরও তাকে কাজের লোকই দিল। এদিকে ঘড়িতে তখন 7:30। অনাথকে তাহলে কি না খেয়ে বেরিয়ে যেতে হবে? দুর্গামণির দরজায় এসে দাঁড়ালো ছোট বউ। বলি, এই যে মেজদি, বাপের বাড়ি যাচ্ছ যাও, কিন্তু এমনভাবে খেলুমি করে না গেলে কি চলছিল না? তোমরা যে সকালেই চলে যাবে তা তো আমরা কেউ জানিই না। ওদিকে বর্দি গেছেন গঙ্গা নাইতে, আর আমি তো সবে ঘুম থেকে উঠেছি। টাইমের ভাত কি করে দিই বলো দেখি? প্রাতপ্যের নাম হই মাসিমারা। এ কি অতুল, তুমি হঠাৎ এই সময়? ও, তা মেজো মাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন, আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না? তা মেজো মাসিমা, হরিপাল মানে তো ম্যালেরিয়ার ডিপো। তা এমন আশ্বিনের শুরুতেই এই সুবুদ্ধিটা তোমাকে কে দিল বলো তো? ও বাবা, দেখো এ বাক্স প্যাটরা তো সব রেডি। হ্যাঁ, বাধা সাদা একেবারে কমপ্লিট দেখছি। কিন্তু তুমি কি করে খবর পেলে অতুল? আমি বাহ, এটা কি কোনো জিজ্ঞাসা করার মতো কথা? এ মা, ছি 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 ছি, মরে যাই গো। বলি, হ্যাঁ হ্যাঁ মেজো বউ, তোমার পেটে পেটে এত শান্তি মনে যে একটু গঙ্গার চান করবো, তারও উপায় নেই গা। বলি, তোমার মতলবটা কি মেজো বউ একবার শুনি? ছোট কর্তা না খেয়ে উপোস করে আপিসে যাক, তারপর সন্ধেবেলা পিত্তি পরে জ্বর হয়ে বাড়ি ফিরুক, তারপর নিজের যেমন সর্বনাশ হয়েছে তেমনি সর্বনাশ আরও একজনের হোক, তাই না? না না বর্দি, এসব আমি বুঝি না ভেবেছ? তুমি কি বলছো? অতি বড় শত্রুর জন্য আমি অমন কামনা করি না, কিন্তু আমি কি করেছি তোমার যে এত কটু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ? বলো বর্দি, বলো। কচি খুকি, আমাকে বলতে হবে কি করেছেন উনি? 7:30 বাজে, বলি টাইমের ভাতটা রাঁধবে কে শুনি? মাসিমা, একটা সত্যি কথা বলবো, কপাল নেহাত না পুড়লে কেউ তোমাদের এখানে ভাত খেতে আসে না, সে কথা তোমরাও জানো, পাড়ার 5 জন লোকও জানে। কিন্তু আজ যাবার দিনটায় এই হতভাগিনীদের কি একটু মাপ করা যেত না? তোমাদের কোন মহাভারত অশুদ্ধ হতো শুনি? ও মা গো, তুই কি সেই কলকাতা থেকে এতটা পথ উজিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করতে এসেছিস নাকি রে? হ্যাঁ, ঝগড়া করতে আসবে কেন দিদি? ওর মেজো মাসিকে আমরা হরিপালে গঙ্গা যাত্রা করাচ্ছি, ও তাই যে শেষ দেখাটা দেখতে এসেছে গো। মরে যাই। তখন থেকে ভাবছি আমরা বাড়ির লোক কেউ জানলাম না, আর তোমার বোনপটি কলকাতায় বসে জানলো কি করে? ও, তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় তা দেখছি। বেশ তো বাছা, এতই যদি দরদ জন্মে থাকে তাহলে তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন?
একেবারে ঘরেই নিয়ে যাও না, গা সিদ্ধ লোক তাহলে বাহবা করবে। হ্যাঁ, বেশ তো মাসিমা, তোমরা নিজের লোক, কথাটা যদি দুদিন আগে জেনে থাকো তাহলে ভালোই তো। আর উনি যদি আমার ঘরে যেতে চান, আমি মাথায় করে নিয়ে যেতে রাজি আছি। নাটু, তোমাদের গায়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি ছিছি করবে, দেখো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কথাটা বলে ফেলেই লজ্জায় আড়ষ্ট হয়ে গেল অতুল। ঝোঁকের পাশে এ কি বলে ফেলল সে? তার গুরুজনেরাও বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। এ যেন হঠাৎ কোথা থেকে একটা প্রচণ্ড ঘূর্ণিঝড় ছুটে এসে চোখের পলকে সমস্ত লজ্জা, শরম, আড়াল, আবটাল ভেঙে চুড়ে উড়িয়ে নিয়ে গেল। কারো কাছে গোপন করার মতো আর কিচ্ছুটি রইল না। মাথা নিচু করে নিঃশব্দে বেরিয়ে গেল অতুল। আর ঠিক তখনই বাইরে থেকে গরুর গাড়ির গাড়োয়ান যদুবাগদি এসে বলল, মা, সময় হয়ে গেছে, জিনিসপত্র কি দেবে দাও। এখন থেকে না বেরোলে স্টেশনে গাড়ি ধরতে পারবে না গো, তাড়াতাড়ি করো। 11 বছর পরে হরিপালে নিজের বাপের বাড়িতে এলো দুর্গামণি। আশ্বিন মাস, শরৎকাল। এই সময়টায় সন্ধেগুলো কেমন যেন ঝাপসা হয়ে থাকে। তার উপর হরিপাল যেন একেবারে দুনিয়ার শেষ স্টেশন। এই ঝাপসা সন্ধেটা অস্বাস্থ্যকর ধোঁয়ার মতো গোটা গ্রামটার ওপর একেবারে চেপে বসেছিল। ভেতরে পা রাখতেই দুর্গামণির বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। বড় ভাই শম্ভু চাটুর্যের জ্বর এসেছে। বিকেলের পরেই শোয়ার তোড়জোড় করছে শম্ভু। এরই মধ্যে দুর্গামণির আগমন সংবাদ পেয়ে অতি পুরনো একটা বালা পুষে মাথা আর কান দুটো ঢেকে খড়ম পায়ে খটমট করে বাইরে এসে দাঁড়ালো সে। দুর্গা কাঁদতে কাঁদতে এসে তার দাদার পায়ে প্রণাম করল। দুর্গা নাকি রে? আয় 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 আয়। তা ওটি সঙ্গে কে? হ্যাঁ, তোর মেয়ে বুঝি? আর থাক থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে। তা হ্যাঁ রে দুর্গা, এই মেয়ের বিয়ে দিলি কোথায়? না দাদা, বিয়ে এখনো দিতে পারিনি। যেখানে হোক শিগগিরি। হ্যাঁ, বিয়ে দিসনি? হ্যাঁ, এ যে একটা সমস্ত ছুরি রে দুর্গা। এখানকার লোকজন সব যা বজ্জাত, জানতে পারলে আবার। তা আমি বলি কি, ওকে ওই হেঁসেল টেঁসেল তারপরে ওই ঠাকুর ঘর ধরে ঢুকতে দিয়ে কাজ নেই। জানিস তো এ দেশের সমাজ, এই বিশেষ করে এই হরিপাল, এমন পাজি জায়গা কি ভূভারতে আছে? তা আয় 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 আয়, এই বাড়ির ভিতরে আয়, বাড়ির ভিতরে আয়। তা বলছিলাম কি, এই এত বড় মেয়েকে ওর কাকার কাছে রেখে এলে স্বচ্ছন্দে তুই দুদিন জুড়িয়ে যেতে পারতিস। যাই হোক, তো যা এখন ওই হাত পা ধুয়ে নেগা। হ্যাঁ, ও গো, কই গো, শুনছো? স্ত্রীকে ডাকতে ডাকতে শম্ভু চাটুর্যে খটখট করে বাড়ির ভেতরে এসে ঢুকল। দুর্গা আর তার মেয়ে জ্ঞানদা যে ঠিক কতখানি অনিশ্চয়তা আর সংকোচ নিয়ে তাকে অনুসরণ করল, তা একমাত্র ভগবানই দেখলেন। শম্ভুর এটি দ্বিতীয় পক্ষ। প্রথম পক্ষের বউকে দুর্গা দেখেছিল, কিন্তু একে দেখেনি। এই বউ যেমন কালো তেমনি রোগা আর ঢ্যাঙা। ম্যালেরিয়া জ্বরে ভুগে ভুগে রংটা যেন পোড়া কাঠের মতো হয়ে গেছে। দাওয়ায় গোবর দিয়ে হাত পা ধুয়ে সবে সবে প্রদীপ জ্বালানোর উদ্যোগ করছিল সে। এমন সময় স্বামীর ডাকে বেরিয়ে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। খুব সংক্ষেপে দুর্গার পরিচয় দিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল শম্ভু চাটুর্যে। তার এই দ্বিতীয় পক্ষের বউয়ের নাম ভামিনী। মেদিনীপুর জেলার মেয়ে সে। কথাগুলো একটু বাঁকা বাঁকা, হাসলে তার ওপর আর নিচের মারের গোটাটাই বেরিয়ে আসে। ননদকে হাত ধরে রান্নাঘরের দাওয়ায় নিয়ে গিয়ে পিঁড়ি পেতে বসালো ভামিনী। তার হাসি দেখে দুর্গা আর জ্ঞানদার বুকের ভেতরটা পর্যন্ত শুকিয়ে গেল।
আসবার সময় এক হাঁড়ি রসগোল্লা এনেছিল দুর্গা। সেটা নামাতে না নামাতেই এক পাল উলঙ্গ ছেলে মেয়ে কোথা থেকে দৌড়ে এসে হাঁড়িটা ছেঁকে ধরল একেবারে, ঠিক যেন একটা হাট বসে গেল। তাদের মা কাউকে আধখানা, কাউকে শিখি ভাগ, কাউকে বা এক টুকরো দিয়ে বাকি হাঁড়িটা উঁচু শিকে ঝুলিয়ে রেখে দিয়ে এলো। এখানকার রকম সকম দেখে জ্ঞানদা তো একেবারে থ। তাদের নিজেদের গ্রামে এমন পচা গোবরের গন্ধ, অন্ধকার বাঁশ ছাড় আর অসংখ্য ঝিঁঝি পোকার বিকট শব্দ নেই। আবার কাছে পিঠে কোনো দেওয়ালের গা থেকে একটা তক্ষকের ডাকও ভেসে এলো। জ্ঞানদা অবশ্য তক্ষক কি জানত না। সেই ডাক শুনে ভয়ে কাঠ মেয়েটাকে মারিবার করা হাসি নিয়ে তার মামি সান্ত্বনা দিয়ে বলল, ও তো তক্ষক, ভয় কি? সেই যে কোন রাজাকে যেন কামড়েছিল, গল্পে আছে না? আরে আরে সাপ নয় গো, সাপ নয়, ওরা হলো গে সাপরূপী দেবতা। এ গায়ে তো অনেক আছে, ছেলে পিলেদের কোনো ক্ষতি করে না। ভয় তো শুধু ম্যালেরিয়াকে, একবার যদি ধরে তো আর রোগকে নেই। এই তো আজ দিন 20 হয়ে গেল তোমার মামার জ্বর। দিন কতক পরে কে যে কার মুখে জল দেবে তা কে জানে। তা তুমি বাজে ভয় পেয়েছো নাকি? এই পাড়া সে রাত্রে জ্ঞানদার আর ঘুম হলো না। মায়ের বুকের কাছে কাঠ হয়ে পড়ে রইল সে। পরদিন সকালেও তার অবস্থা কিছুমাত্র বদলালো না। এই গাঁটাকে দেখে জ্ঞানদা যতটা সংকুচিত, গাঁয়ের লোক আবার এত বড় একটা আইবুড়ো মেয়ে দেখে তার চেয়েও বেশি অবাক। জ্ঞানদার বয়স 13, তবে তাকে দেখে 15-র কম বলে কিছুতেই মনে হয় না। দুদিন যেতে না যেতেই একদিন শম্ভু তার বোনকে এসে বলল, বলি, হ্যাঁ রে দুর্গা, এই মেয়েটার জন্য তো পাড়ায় মুখ দেখানো ভার হয়েছে। বলছি কি, একটি বেশ সুপাত্র হাতে আছে, তো বিয়ে দিবি? হ্যাঁ 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 বল। না দাদা, জামাই আমার ঠিক হয়েই আছে, আর তো কোথাও হতে পারে না। তাহলে তো কথাই নেই। তবে বলছিলাম কি না, এমন সুপাত্র বড় ভাগ্যে মেলে রে। হ্যাঁ, এই ধর 20-25 বিঘে জমি, হ্যাঁ, এছাড়া ওই পুকুর, বাগান, ধানের গোলা, আবার লেখাপড়াতেও বেশ ভালোই। হ্যাঁ, এই সামনের অঘ্রাণেই না হয়। না দাদা, আর কোথাও হবার জো নেই। ও মা, হওয়ার জো নেই? দেখো কত বেলা হয়ে গেল, আমার আবার মেলা কাজ পড়ে আছে, আমি এখন যাই গো দাদা, বুঝলে? সেদিনের মতো নিস্তার পেলেও একদিন সেই সুপাত্র নিজে এসে জ্ঞানদাকে দেখে পছন্দ করে তবে গেল। সে আসলে ভামিনীর দাদা। আগের পক্ষের বউয়ের মৃত্যুর পরে বিশাল জমি জায়গা আর অনেকগুলো কাচ্চা বাচ্চা নিয়ে একেবারে দিশেহারা হয়ে আছে। তার ঘরে একজন গিন্নির খুব দরকার। দুর্গামণির দাদা শম্ভু চাটুর্যে স্পষ্ট করে একদিন বলেই দিল যে প্রিয়নাথের অবর্তমানে সেই জ্ঞানদার অভিভাবক। দরকার হলে জোর করে সে জ্ঞানদার বিয়ে দেবে। দাদার সঙ্গে বেশ খানিকটা বাদ বিবাদ করে ঘরে এসে দুর্গামণি দেখল জ্ঞানদার চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। ও ঘরের সব কথাই তার কানে গেছে। ভয়ে দিশেহারা হয়ে গুটিসুটি হয়ে বসে আছে জ্ঞানদা। তাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিতে গিয়ে দুর্গামণি বুঝল যে মেয়ের খুব জ্বর। মা, গাছে পুড়ে আগুন তোর? হ্যাঁ রে মা, কখন থেকে জ্বর এলো মা? হ্যাঁ, কাল রাত থেকে। আমাকে কেন বলিসনি? ওরে বাবা রে, এত জ্বর! আজকাল যে ভয়ানক ম্যালেরিয়ার সময়। তুমি একটু কাছে বসো না মা। হ্যাঁ মা, এই যে মা, এই যে আমি তোমার পাশেই আছি মা। হ্যাঁ, ভয় কি, আমি সেরে যাবি মা আমার।
তা বলি ও ঠাকুরজি, আজকে খাওয়া দাওয়া হবে না নাকি? সারাদিন হেসে লাগলে নিয়ে আমি বসে থাকবো? মেয়েটার খুব জ্বর এসেছে বউ। হ্যাঁ, তোমরা খাওগে যাও, আজকে আমরা আর খাবো না। জ্বর আবার কান্না হয় শুনি? হ্যাঁ, ও না খাক, তুমি তো খাবে। না বউ, আমার গেনিকে ফেলে রেখে আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। যত সব আদিক্ষেতা। ও জ্ঞানী, তোকে পাঁচন সেদ্ধ করে দিচ্ছি, তাই খেয়ে আমার সঙ্গে আয়। তোর ভাতে জল ঢেলে রাখছি, ঠিক আছে? চল মা, চল চল। ভামিনী নিজেই পাঁচন সেদ্ধ করে এনে জ্ঞানদাকে খাওয়ালো, কিন্তু সেই ভীষণ তিতকুটে পাঁচন তার পেটে সইল না, সবটাই বমি করে ফেলল সে। আর তারপর গুটিসুটি হয়ে শুয়ে রইল। মেয়ের এই বাবুয়ানি দেখে ম্যালেরিয়ার আখড়া হরিপালের বউ ভামিনী তো একেবারে রাগ ঝাঁঝ করে অস্থির। কিন্তু সেই সন্ধেতেই তাকে জ্ঞানদার মাথায় জলপটি দিতে দেখে অবাক হয়ে গেল দুর্গামণি। ঘরে ঢুকতেই দুর্গামণিকে দেখে ভামিনী বলল, তা হ্যাঁ গো, গেনি জ্বরটা তো রোজই বাড়ছে দেখছি, উপকার তো কিছুই হচ্ছে নে। বলছি যে তারকেশ্বরে পাশ করা ডাক্তার আছে বুঝলে, তাকে আনতেই তোমার দাদাকে পাঠিয়েছি। তুমি আর চিন্তা করো নে, এবার ওর সংসারের সমস্ত কাজ ফেলে এমন রসকসীন বউ কেন জ্ঞানীর যত্ন নিচ্ছে তা বুঝতে বাকি রইল না দুর্গামণির। তার স্থির বিশ্বাস যে তারই খোঁচায় নিজের শ্যালকের সঙ্গে জ্ঞানদার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে তার দাদা শম্ভু চাটুজ্জে। আর ঠিক এই কারণেই জ্ঞানীকে এত যত্ন আত্তি করছে তার বউ। এমনিতেই সে ভামিনীকে একটু এড়িয়েই থাকত, কারণ বউ বড্ড মুখরা। তার অধিকারের মধ্যে হাত বাড়ালে আর রক্ষে নেই। এই সংসারের হাঁড়ি হেসেল সব তার অধিকারে। দুর্গামণি তাকে রান্নার কাজে সাহায্য করতে চেয়েছিল বলে একেবারে তীক্ষ্ণ কণ্ঠে ক্ষণক্ষণ করে উঠেছিল ভামিনী। তাই তার যে কোনো আচরণেই বড্ড ভয় পায় দুর্গামণি। এবারও পেল। মামি চলে যেতেই দুর্বল শরীর নিয়ে উঠে বসল জ্ঞানদা। খুব নিচু গলায় বলল, চিঠির উত্তর এসেছে মা। হ্যাঁ, চিঠি? কে উত্তর দিয়েছে রে? হ্যাঁ, অতুল? কি 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 লিখেছে? কি লিখেছে সে? নিশ্চয়ই খুব রাগ করেছে আমার উপর। হ্যাঁ, নিজেই পড়ে দেখো না, তোমাকেই তো লিখেছেন। এই যে দে 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 দে। শ্রীচরণেশু মাসিমা, সেই সময়ই বলেছিলাম ও জায়গা ম্যালেরিয়ার ডিপো। জ্ঞানদার জ্বর শুনে দুঃখিত হলাম, আশা করি শীঘ্র আরোগ্য লাভ করবে। আমরা ভালো আছি, আমার প্রণাম গ্রহণ করবেন। ইতি অতুল। হ্যাঁ রে মা, মানে তোর চিঠিটাতে বুঝি অতুল রাগ দেখিয়েছে? হ্যাঁ, আমার চিঠি আবার কোথায় মা? হ্যাঁ, তোমাকেই তো লিখেছেন। না না, তোদের সে চিঠি আমি দেখতে চাই না রে, শুনলেই সুখী। রাগ করেছে সে তো আমি বুঝতেই পারছি। না মা, আমাকে তিনি আলাদা করে চিঠিপত্র কিছুই লিখেননি। হ্যাঁ, শুধু ওইটুকুই লিখেছে। শুধুই ওই দু ছত্র? আর আর কিচ্ছু লিখলো না অতুল? আর আর কিচ্ছু লিখলো না? আর কিচ্ছু না? স্তব্ধ হয়ে বসে রইল দুর্গামণি। একটু আগে অসুস্থ মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে। তার আঙুলগুলো এবার সেখানেই থেমে রইল। এক দুদিন পরে দুর্গামণির ছোটবেলার এক সই এলো হরিপালে। জ্ঞানদা একটু সুস্থ হতে সইয়ের সঙ্গে দেখা করে ফিরছিল দুর্গা। সময়টা দুপুরবেলা। পথঘাট শুনশান, শুধু কয়েকজন দুষ্টু ছেলে ছোটাছুটি করছে।
বাড়ি ফেরার মুখেই গাঁয়ের ডাক পিয়ন দাশুর সঙ্গে দুর্গামণির দেখা হলো। তাকে ডেকে দুর্গামণি বলল, এই যে দাশু, বলি আমার নামে কোনো চিঠিপত্র পাচ্ছি না কেন? দিদি ঠাকুরন চিঠি না এলে কি করে পাবে? হ্যাঁ, আমার কিংবা আমার মেয়ে জ্ঞানদা দেবী কারোর নামে কি কোনো চিঠি আসে না? এলে তো আমি দিয়ে যেতাম দিদি ঠাকুরন। না দাশু, তোমার ব্যাগটা একটু ভালো করে দেখো তো বাবা। দেখো না, আসতেও তো পারে। 3-3খানা চিঠির জবাব দেবে না। আমার অতুল তো তেমন ছেলে নয়। না দিদি, নেই গো। আর চিঠি এলেই পাবে, আমি চলি। আচ্ছা দাশু, শোনো না, এমনও তো হতে পারে সে চিঠি হয়তো তোমার পোস্ট অফিসেই পড়ে আছে। পোস্টমাস্টার আমাদের নাম জানে না। ধরো টেবিলের তলায় কোথাও পড়ে গেছে, তোমরা কেউ হয়তো দেখতে পাওনি। হ্যাঁ, আমি নিজে গিয়ে একবার খুঁজে দেখতে পারি। কেন পারবে না দিদি ঠাকুরন? কিন্তু আমি বলছি তাতে কোনো লাভ হবে না। আমি আজকে গিয়ে আরেকবার ভালো করে খুঁজে দেখবো, যদি পাই দিয়ে যাব। এখন আসি। অতুলের চিঠি এলো না। টানা 3-4 দিন ধরে অপেক্ষা করল দুর্গামণি। এমনকি তার ভাইপোকেও পোস্ট অফিসে খোঁজ নিতে পাঠালো, কিন্তু না, চিঠিপত্রের কোনো দেখা নেই। দুর্গামণি আর জ্ঞানদার এত বড় অসুখ শুনেও অতুল চিঠি লিখবে না, এ কথা দুর্গামণি বিশ্বাসই করতে পারল না। সেদিন তাদের বাড়ি ছেড়ে চলে আসার আগে প্রাণের আবেগে অকস্মাৎ অতুলের অন্তরের কথাগুলো সবার সামনে বেরিয়ে এসেছিল। আর তারপরে সম্মিলিত বিরোধী শক্তির চাপে অতুলের অন্তরের যে বদলও ঘটতে পারে, সে কথা দুর্গামণির মাথাতেই এলো না। তাই একদিন মরিয়া হয়ে অতুলের মাকেই চিঠি লিখল সে। চিঠির জবাব এলো 2 দিন পরে, তবে খুব কাঠখোট্টা ভাষায়। অতুল ভালো আছে, কলকাতার মেসে থেকে পড়াশোনা করছে। চিঠির মধ্যে যে তাচ্ছিল্যের সুরটা ছিল, দুর্গামণির তা চোখ এড়ায়নি। এত বড় নিরাশার আঘাত বোধহয় সহ্য হলো না তার। অতুলের চিঠির অপেক্ষা করতে করতে দুর্গামণি আবারও জ্বরে পড়ল। তার দাদার বউ ভামিনী যতই নিজের মতো করে দুর্গার সেবা করতে যায়, তাকে ততই স্বার্থপর বলে মনে হতে থাকে দুর্গার। জ্ঞানদা এবার সত্যি ভয় পেয়ে গেল। শয্যাশায়ী মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে বলল, আর না মা, আর না, এবার বাড়ি চলো, যা হবার সেখানেই হোক। চল না, চল, সেখানে গিয়ে আমি মরি। কিন্তু সব শুনে দুর্গামণির দাদা শম্ভু এক্কেবারে বেঁকে বসল। দুর্গাকে না জানিয়েই ফাল্গুনের 5 তারিখে তার শ্যালকের সঙ্গে জ্ঞানদার বিয়ে ঠিক করে ফেলেছে সে। আর বরপক্ষ বিস্তর সোনাদানাও দেবে, সেই সুযোগ কি কেউ হাতছাড়া করে? শম্ভু করেনি। কি করলে দাদা, কি করলে? আমাকে তুমি একটাবারও জানালে না। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। হতে পারে না এমন সুপাত্তর আর পাবি নে বলে দিচ্ছি। এই শোন, এই আমার কথা আর কিছুতেই নড়চড় হবে না। আমাদের গেনির বিয়ে ওখানেই হবে। যা তো, নিচে ভ্যান ভ্যান করবি না, যা। না 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 দাদা, দাদা শোনো। বলি, সুপাত্তরটি কে গা ঠাকুর? একবার শুনতে পাই। এই তোর এসবে কি দরকার রে বউ? হ্যাঁ, মামাগিরি ফলাতে এসেছে। হ্যাঁ, মামা আমার দাদার সঙ্গে বিয়ে দেবে, তাই তো? হ্যাঁ দেব। তাহলে তোমার ধার নেওয়া 100টি টাকা সুদ সহ মুকুব হবে। এই হিসেব যেই মিলল অমনি সে সুপাত্তর হয়ে গেল, তাই তো? হ্যাঁ, হলো। আমার নিজের দাদা, আমি জানি না, তারই গাঁজা খেয়ে 5 ছেলের মা বউটাকে 8 মাস পেটের উপর লাথি মেরে ফেললে কিনা, তাই অমন সুপাত্তর আর নেই। কি বলছে? গলায় দাবার দড়ি জোটে না তোমার? ধিক ধিক। এই
তুই থামবি, নাহলে তোকে মেরেই ফেলবো। আসো না, একবার গায়ে হাত তুলে দেখোই না। এই যে, এই আঁশবটিটা দিয়ে না শালা ভগ্নিপো দুজনেরই না নাক কেটেছি, তো আমিও ভামিনি নই। শোনো ঠাকুরজি, তোমার দাদাটি না একটি চামার। গিনির অত জ্বরের সময় বলে কিনা ডাক্তার ডাকার টাকা নেই। আমি আমার নিজের একমাত্র সম্বল রূপোর গোটখানা বাঁধা দিয়ে তবে ডাক্তার আনাই। কি বলছিস? তোমরা আশা ইস্তক মতলব বাঁটছে কি করে গেনিকে ওই পাষণ্ডটার হাতে গচিয়ে দেবে। আমি প্রাণে বেঁচে থাকা অবধি সেটি হচ্ছে না। ভয় পেও না ঠাকুরজি, আজই ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা বরং বাড়ি যাও, মেয়ের বিয়ে দিয়ে আবার এসো। হায় হায় হায়, আহা, এমন সোনার প্রতিমার মতো মানুষকে কি নামে। ধুর, বউ বড় ভাজ তুমি, তো তোমাকে তো আমি আশীর্বাদ করতে পারি না। হয়েছে। কিন্তু আমার ভগবান আছে, আমার ভগবান যেন তোমাকে দেখেন। আমার জন্য তুমি তোমার গোট ছড়াটি পর্যন্ত নষ্ট করে ফেললে। ছাই গোট ছড়া, এই বলো ঠাকুরজি, হাতে নোয়া নিয়ে স্বামী পুত্তর গাই বাছুর রেখে যেন মরতে পারি। গেনিমা, ও গেনিমা, মামা মামির ঘরে অনেক কষ্ট পেয়ে গেলি মা, কিন্তু আবার আসিস, হ্যাঁ? বলিস না যেন আমাদের। ভালো থাকিস মা, আশীর্বাদ করি, ভালো থাকিস। দাদা আর বোনের কথা কাটাকাটির মাঝে দুর্গামণির পোড়া কাঠের মতো চেহারার ভাইয়ের বউ ভামিনী দু হাতে গোবর মেখে গোয়াল ঘরের কাজ করছিল। কারো কথার মধ্যে সে বিশেষ থাকেও না, সারাদিন শুধু মুখ বুজে কাজ করে যায়। কিন্তু আজ আর থাকতে না পেরে গোবর মাখা হাত আর তার বিশ্ববিখ্যাত গলা নিয়ে উঠোন পেরিয়ে একেবারে স্বামীর সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করে দুর্গামণি আর তার মেয়েকে বিপদের হাত থেকে বাঁচিয়ে দিল। হরিপাল থেকে রোগে ভোগা মেয়েকে নিয়ে অসুস্থ দুর্গামণি তার নিজের গাঁয়ে ফিরে এলো। ম্যালেরিয়ার কবলে পড়ে জ্ঞানদার দাঁত বের করা চেহারা দেখে তার জেঠি স্বর্ণময়ী তো আর হেসেই বাঁচে না, কিন্তু ছোট বউ শিউরে উঠে দীর্ঘশ্বাস ফেলল। হাজার হোক সেও তো ছেলে মেয়ের মা। বড় জায়ের বিদ্বেষ, শ্লেষ আর ব্যঙ্গের তোয়াক্কা না করে জ্ঞানদার হাত ধরে শয্যাশায়ী দুর্গামণিকে দেখতে তাদের বাড়িতে এলো ছোট বউ। হরিপালে থাকতে দুর্গামণি উঠে বসে যাও বা একটু কিছু মুখে দিত। এখানে বড় জা আর পড়শিদের জ্বালা ধরা ব্যবহারে সে একরকম শয্যা নিল বলা চলে। তার উপর জ্ঞানদার বিয়ে দেওয়া নিয়ে পড়শিদের গায়ে পড়া উৎকণ্ঠা আর পরামর্শের হুল সে আর নিতে পারছিল না। এদিকে ছোট কাকি অন্তঃসত্ত্বা, তাই জেঠিমার হুকুমে কাকার হেঁসেলের দায়িত্বটা জ্ঞানদাকেই নিতে হয়েছে। যদিও এখনো প্রতি রাতে জ্ঞানদার জ্বর আসে, কিন্তু এ কথাটা সে তার মায়ের কাছে গোপন করেছে। দুর্গামণি শয্যাশায়ী, মেয়েকে ছাড়া সে তো কিছুই করতে পারে না, তাই গোটা সংসারের কাজের মাঝখানে ফাঁক পেলেই মায়ের কাছে ছুটে আসে জ্ঞানদা। সেদিনটা ছিল দোলের দিন। সকালবেলায় মায়ের কাছে বসে একটু দুধ সাগু খাওয়ানোর চেষ্টা করছিল জ্ঞানদা। এমন সময় বাইরের উঠোনে কারা যেন হই হই করে ওঠে। আরে কোথায় মাসিমারা সব কই গেলে? আরে প্রণাম করতে এলাম যে, বাইরে এসো না। ওটা অতুলের গলা না? না মা, কেউ না। এই যে এটা খাও, লক্ষ্মী মা আমার, একটু খাও। শোন মা, বলছি আমি, ওটা অতুলের গলা। তুই থাক, আমি দেখি বরং। না মা, তুমি যেও না, আমি দেখছি। তুমি বলি আজ রঙের দিনে এমন লুকিয়ে থাকলে হয়? এসো এসো, রং মাখাই। অতুল, কখন খেতে আসবি বাবা?
এক কাজ কর, আমি বলি কি আজ চানটা এখানেই সেরে নে। হ্যাঁ, না মাসি, আমি একবার এই বাড়ি থেকে আবার বাড়ি যাবি কেন? অনেক কাজ পড়ে আছে, তারপরে বন্ধু বান্ধব নিয়ে এসে খাওয়া দাওয়া করবো, জমে যাবে পুরো। জ্ঞানী জ্ঞানী, কাকে দেখছি সেখানে দাঁড়িয়ে? ওমা, অতুলি তো। এ কি মা, এই শরীর নিয়ে তুমি উঠে এলে কেন? চলো চলো, ঘরে চলো, ঘরে চলো মা, পায়ে পড়ি তোমার। ওদিকে যেও না মা, আর কিচ্ছু হওয়ার নেই। আমাকে ছাড়, হতভাগী, ছেড়ে দে আমায়। মা, ও মা, দোহাই মা, মা গো, একটিবার ফিরে এসো মা। অতুল, অতুল, আমরা তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমাদের এমন ক্ষতি করলে? হ্যাঁ, ও কি? হ্যাঁ, তুমি মুখ নামিয়ে আছো কেন? হ্যাঁ, জবাব দাও, আমার কথার জবাব দাও। কেন রে, কি সর্বনাশ করেছে ও শুনি? তোমাকে তার কি জবাব দেব দিদি? যাকে বলছি সে নিজে জানে সে কি করেছে। আমরাও ঘাস খাই না, বুঝলি? ও কি তোর মেয়েকে বিয়ে করবে বলে একেবারে লেখাপড়া করে দিয়েছিল? এত লোকের মাঝখানে তেরে এসেছিস তুই? যা যা, ঘরে যা। পালা পার্বণের দিনে, এই আমোদ আহ্লাদের দিনে আমার বাড়িতে বসে এমন অনাচ্ছিষ্টি কাণ্ড করিস না তো। অনাচ্ছিষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি, আসিনি। যেভাবে আমাদের এই একটা বছর কেটেছে অতুল, সে তুমি জানো না, কিন্তু আমার ভগবান জানেন। এই যদি তোমার মনে ছিল, তবে কেন কেন তার মরণকালে আশা দিয়েছিলে তুমি? বলো বলো, কেন তখন তুমি জানালে না অতুল? হ্যাঁ, কেন? এই দেখ মেজো বউ, বাছাকে আমার ভগবান দেখাবি না, এই বলে দিচ্ছি, ভালো হবে না কিন্তু। আমরা বেঁচে থাকতে ও কথা দেবার কর্তা নয়। হ্যাঁ, আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম নাকি? আমার পাই ছাড়ে না, পায়ের উপর পড়ে মাথা ঘুরতে লাগলো। বাবাকে নিজের মুখে কথা দাও, বাবাকে বলো। কি করি? অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচি না, তাই পা ছাড়াবার জন্য যদি কোনো কৌশল করেও থাকি, তাকে কি কথা দেওয়া বলে? নইলে এ মেয়েকে আমি বিয়ে করতে যাব? আমার কি মরবার দড়ি কলসি জোটে না? ও মা, বলিস কি রে? এই রূপের ডালি তোর পায়ে পড়েছিল? ওরে নিষ্ঠুর, অকৃতজ্ঞ! দড়ি কলসি আমি কিনে দেব রে, তুই মরকে যা। তোর মরাই উচিত। যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি, সেই মেয়েই যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে। সব ভুলে গেলি না? হ্যাঁ, সব ভুলে গেলি? ছোট বউয়ের শরীরটা সেদিন খারাপ ছিল, তাই সে ঘরেই বসেছিল। কিন্তু এত চিৎকার চেঁচামেচি শুনে সে আর থাকতে পারল না। ঘর থেকে বেরিয়ে এসে এই কাণ্ড দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। কঙ্কালসার দুর্গামণি, তার চোখ দুটো কোটরে ঢুকেছে, চুলগুলো খড়ের মতো শুকনো খটখটে। এককালে স্নেহ, করুণা আর ভালোবাসার মূর্তি ছিল যে মেজ যা, সেই দুর্গামণি তার শরীরের শেষ শক্তি দিয়ে অতুলকে সাপান্ত করে চলেছে। আর জ্ঞানদা প্রাণপণে তার মাকে ঘরে ফেরানোর চেষ্টা করছে। ছোট মাসিকে দেখে অতুল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার ভাটার মতো জ্বলতে থাকা দুটো চোখের দিকে তাকিয়ে ভয়ে চুপ করে গেল। কে বলবে যে আর কিছুদিন পরেই এই মহিলার সব থেকে সুন্দরী মেয়েটির সঙ্গে অতুলের বিয়ে? হ্যাঁ, কথাটা ঠিক। অতুলের বড় মাসে স্বর্ণময়ী তার ছোট জায়ের মেয়ে মাধুরীর সঙ্গেই অতুলের বিয়ে ঠিক করেছে। কলকাতায় মামার বাড়িতে থেকে মাধুরী মানুষ হয়েছে।
রূপ আর বিদ্যে দুটোই তার একটু বেশিই রয়েছে। মেয়েটিকে দেখে অতুল নিজেও মুগ্ধ। সেদিন মাধুরী এসেছে বলেই অতুলের নেমন্তন্ন সে বাড়িতে। নিঃশব্দে রান্নাঘরের কাজ মিটিয়ে পরিবেশনের থালা গুছিয়ে রেখেছে জ্ঞানদা। মাধুরী শুধু অনভ্যস্ত হাতে সেগুলো অতিথিদের পাতের সামনে রেখে এসে পাকা রাঁধুনির সুনাম কুড়িয়ে চলেছে। কিন্তু মুখে খাবারটা তুলে অজান্তেই থেমে গেল অতুল। বহুদিন পরে যে রান্নার স্বাদটা সে তার জিভে পেল, তা যে জ্ঞানদার, এ কথাটা আর নতুন করে বলে দিতে হবে না তাকে। তার জিভ এ স্বাদ খুব ভালো করে চেনে। এদিকে দুর্গামণির অবস্থা ভালো নয়। তার ভালো মন্দ একটা কিছু হয়ে গেলে জ্ঞানদার বিয়ে দিতে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। ততদিন মাধুরীর বিয়েও যে হবে না, সেই চিন্তায় স্বর্ণময়ীর ঘুম উড়ে গেল। আর দুর্গামণি যখন শুনল যে তার অবিবাহিত কন্যা পরলোকগত পিতৃপুরুষদের পাপ বৃদ্ধি করছে তো বটেই, সেই সঙ্গে মায়ের মৃত্যুকালেও তাকে আগুন দিতে পারবে না, সেদিন থেকে দুর্গামণি যেন কাঁদতেও ভুলে গেল। তার একটা ঘরের অংশটুকু আর একটা মোটে হাতের বালা বাঁধা দিয়ে যা হোক করে ওপাড়ার 7 ছেলের বাপ 70 বছরের গোপাল চাটুর্যের সঙ্গে জ্ঞানদার বিয়ের সম্বন্ধ করার জন্য ছোট দেওর অনাথের হাতে পায়ে ধরতে লাগলো দুর্গামণি। কিন্তু না, রোগে ভুগে হাড়মাস বের করা, চুল উঠে যাওয়া কালো হতকুচ্ছিত মেয়েটাকে সেই 7 ছেলের বাপেরও পছন্দ হলো না। আর হবেই বা কি করে? নিজের যেমন চেহারা তেমন এলেও না হয় হতো, কিন্তু কোনো রকমে একটা গতি করার জন্য মরিয়া হয়ে অপটু হাতে একটু সাজতে গিয়েছিল জ্ঞানদা। আর তার ফলেই ঠোঁটের রং মুখে, মুখের পাউডার কপালে, আর টিপটা একেবারে সিঁথির কাছে গিয়ে উঠেছিল। তার সেই রূপ দেখে পাড়া প্রতিবেশী, এমনকি উলঙ্গ শিশুদের মধ্যেও হাসাহাসির রোল পড়ে গেল। সেই হাসাহাসির আওয়াজে সে বাড়ির উঠোনে এসে দাঁড়ালো অতুল। সন্ধে 6টার ট্রেন ধরবে বলে এ বাড়ির সামনে দিয়েই স্টেশনের দিকে যাচ্ছিল সে। তাকে দেখেই জ্ঞানদার মুখটা জোর করে তুলে ধরে তীব্র কণ্ঠে স্বর্ণময়ী বলে উঠল, এই যে অতুল, এই দেখ, এই ভূতটার কাণ্ড দেখ। ঘাটের মরা বুড়োর মন ভোলানোর জন্য কেমন সং সেজেছে তার। তার উপর আবার গয়না পড়েছে। গয়না বলতে তো কিছু নেই, আছে তো ওই তোর দেওয়া কাঁচের 2টো চুড়ি, সেটাই দিনের মধ্যে 4 বার পড়ছে আর খুলছে। ছেনালি দেখে বাঁচি না। পারলি রে হতবাকি, পারলি ওই বুড়োকে ধরে রাখতে পারলি? অতুলের বুকের ভিতরে কে যেন তপ্ত শেল বিঁধিয়ে দিল। অনেক কাল হলো সে এত স্পষ্ট করে জ্ঞানদার মুখের দিকে তাকিয়ে দেখেনি। শুধু শুনেছিল যে রোগে ভুগে জ্ঞানদা দেখতে একেবারে বিশ্রী হয়ে গেছে, কিন্তু সে বিশ্রী যে এই বিশ্রী তা সে স্বপ্নেও কল্পনা করেনি। একদিন সাংঘাতিক রোগে সে যখন নিজে মরণাপন্ন ছিল, তখন এই মুখখানাকে সে ভালোবেসেছিল। আজ অকস্মাৎ যখন চোখে পড়ল সেই মুখখানার ওপরেই যম তার শেষ নোটিশ লাগিয়ে দিয়ে গেছেন, তখন মুহূর্তের জন্য সে আত্মবিস্মৃত হলো। কি একটা বলতে গিয়েও বলতে পারল না সে। শুধু দেখতে পেল এই প্রথম সবার সামনে দাঁড়িয়ে জ্ঞানদার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। অতুলের আর সেদিন ফেরা হলো না। পা দুটো তার বড্ড ভারী হয়ে উঠেছে। আবার বাড়ির পথেই ফিরে গেল সে। তার পরদিন ভোর রাতে অতুলকে ডাকতে এলো অনাথনাথ। অতুল, অতুল, একবার আসতে হবে যে। এই কি আপনি? আরে এই সময় সব ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে বলতে খবর পাওনি বোধ হয়। মেজ বৌঠান মারা গেছে, দাহ করতে হবে।
তো তুমি যদি একবার আসো। হ্যাঁ, আসছি আসছি, চলুন চলুন চলুন। হ্যাঁ, চলো চলো চলো। পাড়ার লোকজন মিলে দুর্গামণির দেহ কাঁধে নিয়ে নদীর দিকে যাত্রা করল। সবার পিছন পিছন গেল জ্ঞানদা। তার গলার একটা আওয়াজও সেদিন কেউ শোনেনি, তার দিকে কেউ চেয়েও দেখেনি। দুঃখীর মেয়ে বলে তার সঙ্গে একটা লোকও যায়নি। মায়ের কাজ মেয়ে নীরবে সাঙ্গ করার পরে যখন চিতা জ্বলে উঠল, তখন সবার চোখের আড়ালে ঘাটের শেষ সিঁড়িটায় একলা এসে বসল জ্ঞানদা। আগুনের তাপ থেকে বাঁচতে সকলে যখন আড়াল খুঁজে বসেছিল একটা অন্য জায়গায়, সেখানে বসে এক দৃষ্টে সেই চিতার দিকে চেয়েছিল অতুল। চেয়ে থাকতে থাকতে হঠাৎ করেই 3 বছর আগের জীবনটা যেন সিনেমার মতো তার চোখের সামনে দিয়ে চলে গেল। বছর 3 আগে সেও তো মরতে বসেছিল, কিন্তু মরেনি তো। সেদিন যে তাকে মরতে দেয়নি সে ওই যে নদীর ঘোলা জলে অস্পষ্ট ছায়া ফেলে মূর্তিমতী শোকের মতো বসে আছে যে মেয়েটা, সে। আর দেখতে পারল না অতুল। তার নিজের চোখ দুটো ক্রমশ ঝাপসা হয়ে এলো। কখন যে চিতা নিভে গেছে খেয়ালই করেনি সে। সম্বিত ফিরল তার হবু শ্বশুর অনাথনাথের ডাকে। অতুল। হ্যাঁ, বলুন। মানে সব কাজ তো শেষ হয়ে গেছে বাবা, তা ঘরে ফিরবে না? ও হ্যাঁ, যাচ্ছি। আপনারা এগোন। হ্যাঁ, ঠিক আছে। ঘাটের ধারে গিয়ে দাঁড়ালো অতুল। ঘাটের সিঁড়িতে দুটো কাচের ভাঙা চুড়ির ওপর তার চোখ দুটো আটকে গেল। এই যে সেই চুড়ি, এক সর্পশান্ত কিশোরীর একমাত্র অলংকার ছিল, যা এককালে আজ সেই বন্ধনও টুকরো করে ফেলেছে সে। ভাঙা চড়ি দুটো তুলে নিয়ে জ্ঞানদার পিছনে গিয়ে দাঁড়ালো অতুল। জ্ঞানদা, বন্ধন কি চাইলেই ভাঙা যায়? আজ যাকে শ্মশানে ভেঙে ফেলে দিয়েছ, তাকেই যত্ন করে কুড়িয়ে এনেছি আমি। কেন, কি দরকার ছিল? মেজমাসির চিতার আগুন আজ আমাকে একটা শিক্ষা দিয়ে গেছে, জানো। যা ভাঙবার নয় তাকে কিছুতেই জোর করে ভাঙা যায় না। জোর করে কাচের চুড়ি ভাঙতে পারো, কিন্তু আমাদের সেই দেওয়া নেওয়াটা, তাকে ফিরিয়ে নেবে কি করে? এত জোর তোমারও নেই, আমারও নেই। এই ভাঙা চুড়িগুলোই আমার সম্বল। জ্ঞানদা, ওগুলো কেন আর মিছে মিছে? আমার পাপের দণ্ড আর যেই দিক তুমি দিও না, দোহাই তোমার। এই চুড়িগুলোর সঙ্গে আমাকেও তুমি ফিরিয়ে নাও। এই দুটোর মতো আমিও তো ভেঙে গেছি। কেন? ছি, তোমার চোখে জল দেখে বাবা মা স্বর্গ থেকে কষ্ট পাবেন। বাড়ি চলো, বাকিরা এগিয়ে গেছেন তো। পোড়া চিতার পাশ থেকে সেই পোড়া কাঠের মতো মেয়েটিকে বড় যত্ন করে তুলে নিয়ে চলল অতুল। তার হাতের ভাঙা চড়ি দুটো অনেক দূরের পথগুলোকে একটু একটু করে এবার জুড়ে দিচ্ছে। অতুলের হাতে ধরা জ্ঞানদার শীর্ণ আঙুলগুলো একবার কেঁপে উঠল। একটা দেহ পুড়ে খাক হয়ে গেলেও আর একটা দেহে যে নতুন করে প্রাণের সঞ্চার ঘটছে, তা টের পেল অতুল। তার বুক থেকেও তখন একটু একটু করে গুরুভার নেমে যাচ্ছে। কে বলেছে শ্মশান মানেই সব শেষ? সেই শ্মশানেই আবার নতুন করে শুরুর পথটা দেখতে পেয়েছে অতুল। আর এই শুরুর কোনো শেষ হবে না, অন্তত প্রাণ থাকতে তা হতে দেবে না অতুল। শুনলেন আজকের গল্প অরক্ষণীয়া। আজকের প্রশ্ন, নদীর ঘাট থেকে কি কুড়িয়ে পেল অতুল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে।
গত সপ্তাহের নিশীথ রাক্ষসীর কাহিনী গল্পে প্রশ্ন ছিল, কোথায় হাকিম থাকার সময়ে ভূত দেখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন বিধান রুই দাস, সজল মাইতি, স্বাগতা সাহা দাস, কৌশিকী শীল, প্রতাপ ঘোষ, সুমনা রায়চৌধুরী, শেখ সাহিল, প্রদীপ নন্দী, প্রিয়াঙ্কা কোটাল ও অমৃতা মণ্ডল। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।